আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এই রিয়ারেঞ্জটি রয়েছে দ্য গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, একজন মুদি দোকানদার ও একজন ফল বিক্রেতাকে নিয়ে। তো এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, যে কিওয়ার্ডের সাহায্যে আমরা খুব সহজেই এই রিয়ারেঞ্জটি সমাধান করতে পারবো বা মনে রাখতে পারবো। তো চলো প্রথমে গল্পটা আমরা একটু বলে নিই বা পড়ে নিই। একজন মুদি দোকানদার একজন ফল বিক্রেতার কাছ থেকে একটি দাঁড়িপাল্লা ও বাটখারা ধার নিয়েছিলেন। তো কিছুদিন পরে সেই ফল বিক্রেতা ওই মুদি দোকানদারের কাছে সেই দাঁড়িপাল্লা ও বাটখারাটি ফেরত চাইলেন। তো তখন মুদি দোকানদার বললেন যে তোমার বাটখারা আর দাঁড়িপাল্লাটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে, তাই আমি তোমাকে সেটি দিতে পারছি না। এ কথা শুনে ফল বিক্রেতা খুবই রাগান্বিত হলেন, কিন্তু তিনি তার মেজাজ নিয়ন্ত্রণ করলেন। তারপর একদিন তিনি মুদি দোকানদারকে বললেন যে আমি শহরে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, দয়া করে বা অনুগ্রহ করে আপনার ছেলেকে আমার সাথে একটু পাঠান আমার জিনিসপত্র বহন করার জন্য। তো মুদি দোকানদার তার ছেলেকে তার সাথে পাঠালেন, কিন্তু ফল বিক্রেতা শহর থেকে একাকী ফিরে এলেন। তো মুদি দোকানদার জিজ্ঞেস করলেন যে আমার ছেলে কোথায়? তো তখন ফল বিক্রেতা বললেন একটি কাক আপনার ছেলেকে নিয়ে গেছে। এ কথা শুনে মুদি দোকানদার রেগে চিৎকার করে উঠলেন এবং বললেন তুমি মিথ্যাবাদী, কিভাবে এত বড় ছেলেকে একটি কাক নিয়ে যেতে পারে? তখন ফল বিক্রেতা উত্তর দিলেন যেভাবে একটি ইঁদুর দাঁড়িপাল্লা ও বাটখারা খেয়ে ফেলেছিল ঠিক একইভাবে। তো এটাই ছিল গল্পের মূল বিষয়। তো চলো আমরা রিয়ারেঞ্জটি দেখে আসি। আমাদের প্রথমে যেটি রয়েছে ওয়ান ডে এ গ্রোসার বরোড এ ব্যালান্স অ্যান্ড ওয়েটস ফ্রম এ ফ্রুট সেলার। একদিন একজন মুদি দোকানদার একজন ফল বিক্রেতার কাছ থেকে একটি দাঁড়িপাল্লা ও বাটখারা ধার নিয়েছিলেন। 2 নম্বরে রয়েছে যে আফটার এ ফিউ ডেজ দ্য ফ্রুট সেলার আস্কড দ্য গ্রোসার টু রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েটস। কিছুদিন পরে ফল বিক্রেতা মুদি দোকানদারের কাছে সেই দাঁড়িপাল্লা ও বাটখারাটি ফেরত চাইলেন। 3 নম্বরে রয়েছে সি দ্য গ্রোসার সেইড দ্য মাইস এট অ্যাওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সো আই ক্যান রিটার্ন ইউ। একটি ইঁদুর তোমার দাঁড়িপাল্লা ও বাটখারাটি খেয়ে ফেলেছে, তাই আমি তোমাকে সেটি দিতে পারছি না। 4 নম্বরে রয়েছে এইচ দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফ্রুট সেলার ভেরি অ্যাংরি বাট হি চেকড হিজ টেম্পার। অসৎ মুদি দোকানদারের এমন বাজে অজুহাত শুনে ফল বিক্রেতা খুবই রাগান্বিত হলেন, কিন্তু তিনি তার মেজাজ নিয়ন্ত্রণ করলেন। 5-এ রয়েছে বি দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার said to the grocer, I am going to the town to do some shopping, please send your son with me to carry my things. তারপর একদিন ফল বিক্রেতা মুদি দোকানদারকে বললেন আমি শহরে যাচ্ছি কিছু কেনাকাটা করতে, দয়া করে বা অনুগ্রহ করে আপনার ছেলেকে আমার সাথে পাঠান আমার জিনিসপত্র বহন করার জন্য। 6 নম্বরে রয়েছে এফ দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফ্রুট সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন। মুদি দোকানদার তার ছেলেকে ফল বিক্রেতার সাথে পাঠালেন, কিন্তু ফল বিক্রেতা শহর থেকে একাকী ফিরে এলেন। 7 নম্বরে রয়েছে এ হোয়ার ইজ মাই সান আস্কড দ্য গ্রোসার। মুদি দোকানদার জিজ্ঞাসা করলেন আমার ছেলে কোথায়? 8 নম্বরে রয়েছে ডি এ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে রিপ্লাইড দ্য ফ্রুট সেলার। ফল বিক্রেতা বললেন একটি কাক তোমার ছেলেকে নিয়ে গেছে। 9 নম্বরে রয়েছে জি ইউ লায়ার, হাউ ক্যান এ ক্রো ক্যারি অ্যাওয়ে সাচ এ বিগ বয়, দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি। মুদি দোকানদার রেগে চিৎকার করে উঠলেন এবং বললেন তুমি মিথ্যাবাদী, কিভাবে একটি কাক এত বড় ছেলেকে নিয়ে যেতে পারে? সর্বশেষ রয়েছে আই জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ক্যান ইট অ্যাওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস সেইড দ্য ফ্রুট সেলার। ফল বিক্রেতা বললেন ঠিক একইভাবে যেভাবে একটি ইঁদুর দাঁড়িপাল্লা ও বাটখারাটি খেয়ে ফেলেছে। আসসালামু আলাইকুম। এখন আমরা সমাধান করছি রাজশাহী বোর্ড 2023 সালে আসা রিয়ারেঞ্জ প্রশ্নটি। এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডের সাহায্যে তোমরা খুব সহজেই এই রিয়ারেঞ্জটি বুঝতে পারবে। একটি বনে একটি শেয়াল ছিল, সে ছিল খুবই ক্ষুধার্ত। তো সে একদিন খাবারের সন্ধান করছিল, খাবারের সন্ধান করতে করতে সে একটি বাগান খুঁজে পেল। বাগানটি ছিল একটি আঙুরের বাগান। তো সে বাগানে প্রবেশ করে দেখলো যে আঙুরগুলো পরিপক্ক অবস্থায় বা পাকা অবস্থায় গাছে ঝুলছে। সে আঙুরগুলো ধরার চেষ্টা করছিল, বারবার সে দৌড় এবং লাফ দিচ্ছিল যেন সে আঙুর ফলগুলো ধরতে পারে, কিন্তু তবুও সে ফলগুলো ধরতে পারছিল না। অবশেষে সে আঙুর ফলগুলো ধরতে না পেরে কি বলল,
বা আঙুর ফলগুলো সে খেতে না পেরে কি বললো যে আঙুর ফল টক। এটাই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়। এখন আমরা এর সমাধানে চলে যেতে পারি। প্রথমেই যেটি রয়েছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট। অনেক বছর আগে একটি বনে একটি শেয়াল বাস করত। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি। একদিন সে ছিল খুবই ক্ষুধার্ত। হি সার্চ ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট গেট এনি ফুড। সে চারিদিকে বা সে সবখানে খাবার খুঁজছিল, কিন্তু সে কোথাও কোনো খাবার পেল না। তাহলে দেখো আমাদের প্রথমটা ছিল ই, তারপরেটা ছিল এ এবং তারপরেরটা আই। পরবর্তীতে at last he entered into a vineyard। অবশেষে সে একটি আঙুর বাগানে প্রবেশ করলো। তারপর there were ripe grapes hanging up in the vine। সেখানে পাকা আঙুরগুলো বাগানে বা গাছে ঝুলছিল। তারপর the grapes are too high for him to reach। কিন্তু আঙুরগুলো এতই উঁচুতে ছিল যে সে ধরতে পারছিল না বা নাগাল পাচ্ছিল না। এটাতে রয়েছে বি নাম্বার। তাহলে পরবর্তীতে he took a run and jumped to reach the bunch of grapes but could not reach it। সে বারবার লাফ দিচ্ছিল এবং দৌড় দিচ্ছিল আঙুর ফলগুলো ধরার জন্য, কিন্তু তবুও সে সেটা ধরতে পারলো। তারপর again and again he jumped, again and again, বারবার সে লাফ দিল। but each time he failed to reach grapes। কিন্তু প্রতিবারই সে আঙুর ফলগুলো ধরতে ব্যর্থ হলো। At last being tired we went away saying that the grapes are sour। অবশেষে ক্লান্ত হয়ে আঙুর ফলগুলো ধরতে না পেরে বা খেতে না পেরে সে বলল আঙুর ফল টক। আসসালামু আলাইকুম। বরিশাল বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। এই রিয়ারেঞ্জটি রয়েছে একজন বিখ্যাত চিন্তাবিদ অ্যারিস্টটলকে নিয়ে, তার জীবনীটাই আজকের আলোচ্য বিষয়। তো এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, যে কিওয়ার্ডের সাহায্যে আমরা খুব সহজেই এটি মনে রাখতে পারবো এবং সমাধান করতে পারবো। তো প্রথমেই রয়েছে কি জন্ম। তো আমরা সবাই জানি যে জন্ম দিয়েই সাধারণত জীবনী শুরু হয়। জন্ম, পিতা, এভাবে আস্তে আস্তে চলতে থাকবে। তো অ্যারিস্টটল জন্মগ্রহণ করেছিলেন গ্রিসে। তার পিতা ছিলেন একজন রাজকীয় চিকিৎসক। তিনি অন্য সব পিতার মতো তিনিও চাইতেন যে তার ছেলে বা অ্যারিস্টটল তার মতো চিকিৎসক হন, কিন্তু অ্যারিস্টটল কখনোই চিকিৎসক হতে চাননি। তিনি একজন মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিলেন, যার ফলে তিনি তখনকার সময়ের যে শ্রেষ্ঠ চিন্তাবিদ ছিলেন বা তখনকার সময়ের বিখ্যাত চিন্তাবিদ ছিলেন প্লেটো, তার সান্নিধ্যে অধ্যয়ন করেন। প্লেটো তাকে তার নিজস্ব শিক্ষা পদ্ধতিতে শিক্ষা প্রদান করেন। পরবর্তীতে অ্যারিস্টটল মানব সভ্যতার ওপর লিখতে কলম ধরেছিলেন বা লিখেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন গ্রন্থ জীববিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য, বিভিন্ন তুলনামূলক রাজনীতির ওপরও গ্রন্থ লিখেছিলেন। তাকে তার সৃজনশীলতার জন্য জীববিজ্ঞানের জনক বলা হয়। পলিটিক্স তার অন্যতম বিখ্যাত গ্রন্থ, যেখানে তিনি তার জ্ঞানের পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। তো চলো আমরা শুরু করি। প্রথমেই রয়েছে ডি, অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে রয়েছে জে, হি ওয়াজ দ্য সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান। তিনি একজন রাজকীয় চিকিৎসকের পুত্র। পরবর্তীতে রয়েছে ই, his father wanted him to be a physician but he never cherished to do so। তার বাবা চেয়েছিলেন তিনিও যেন তার মতো একজন রাজকীয় চিকিৎসক হন, কিন্তু অ্যারিস্টটল কখনোই সেটা হতে চাননি। তারপরে রয়েছে আই, হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার। তিনি একজন মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিলেন। 5 নম্বরে রয়েছে এ, অ্যাজ এ রেজাল্ট হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। ফলে তিনি একজন বিখ্যাত চিন্তাবিদের সান্নিধ্যে অধ্যয়ন করেন। তারপরে রয়েছে সি, প্লেটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্লেটো তাকে তার নিজস্ব পদ্ধতিতে শিক্ষা প্রদান করেন। 7 নম্বরে রয়েছে এফ, লেটার অন অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন। পরবর্তীতে অ্যারিস্টটল মানব সভ্যতার উপযুক্ত বিষয়ের উপর কলম ধরেছিলেন বা লিখেছিলেন। তার পরবর্তীতে রয়েছে বি, হি অলসো রোড বুকস অন বায়োলজি, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স। এছাড়াও তিনি বিভিন্ন গ্রন্থ জীববিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি এবং তুলনামূলক রাজনীতির উপরও গ্রন্থ লিখেছিলেন। 9 নম্বরে রয়েছে জি, হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। তাকে তার সৃজনশীলতার জন্য জীববিজ্ঞানের জনক বলা হয়। এবং সর্বশেষে রয়েছে এইচ, পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ
famous books which exposes fullest development of his wisdom. পলিটিক্স তার অন্যতম বিখ্যাত গ্রন্থ যেখানে তিনি তার জ্ঞানের পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন। এখন আমি এই শব্দ অনুযায়ী তার জীবনীটা তোমাদের সাথে আরেকবার বলছি। তো প্রথমেই তার জন্ম, তিনি কত সালে জন্মগ্রহণ করেন, তারপরে রয়েছে তিনি যে ভাষাবিদ, অন্যতম ভাষাবিদ সেটা, তারপরে রয়েছে তিনি অদ্বিতীয়, বাংলা ভাষা বা সাহিত্যে অদ্বিতীয়, তারপরে সাল রয়েছে 1904, 1906 সালে তিনি কি করেছিলেন, তার পরবর্তীতে 1910, 1912 সালে তিনি কি করেছিলেন, স্নাতকোত্তর অর্জনের পরে বা পাশ করার পরে তিনি যে জেলা স্কুলে যোগদান করেছিলেন, তার পরবর্তীতে তিনি যোগদান করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1921 সালে, 1928 সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন এবং সর্বশেষ বা তার আগে যদি বলি যে তিনি বেশ কিছু সম্মান বা পুরস্কার অর্জন করেছিলেন, বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছেন। সর্বশেষ তার মৃত্যু দিয়েই শেষ হবে যে তিনি এত সালে মৃত্যুবরণ করেন এবং আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। আসসালামু আলাইকুম। কুমিল্লা বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটির সমাধান পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো এই রিয়ারেঞ্জটি রয়েছে একজন বিখ্যাত মানুষকে নিয়ে বা তার জীবনী, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা এই রিয়ারেঞ্জটি খুব সহজেই সমাধান করতে পারি। শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল ইন 1885। শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়। তো এটা কত নম্বরে রয়েছে? ডি। তাহলে আমাদের প্রথম উত্তরটা হবে কিন্তু ডি নাম্বার। পরবর্তী কিওয়ার্ডটি কি? ভাষাবিদ। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিঙ্গুইস্টস অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের ভাষাবিদদের মধ্যে অন্যতম। পরবর্তী কিওয়ার্ডটি অদ্বিতীয়। হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে অদ্বিতীয়। এটা কত নম্বরে রয়েছে? 3 নম্বরের উত্তর হচ্ছে সি। পরবর্তী কিওয়ার্ডটি রয়েছে 1904, 1906। হি পাসড দ্য এন্ট্রান্স অ্যান্ড FA এক্সাম ইন 1904 অ্যান্ড 1906। তিনি 1904 এবং 1906 সালের প্রবেশিকা এবং FA পরীক্ষায় পাশ করেন। 4 নম্বরের উত্তর রয়েছে এফ। 1910, 1912। হি পাসড অনার্স অ্যান্ড মাস্টার্স ইন 1910 অ্যান্ড 1912। তিনি 1910 এবং 12 সালে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর উত্তরটি কত? উত্তরটি হচ্ছে এইচ। তার পরবর্তী কিওয়ার্ডটি হচ্ছে জেলা স্কুল। হি জয়েন যশোর জেলা স্কুল ইন 1910। 1910 সালে তিনি যশোর জেলা স্কুলে যোগদান করেন। এর উত্তরটি কত? ই। 1921 লেকচারার। হি জয়েন ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার ইন 1921। 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার বা প্রবেশিকা হিসেবে যোগদান করেন। তার পরবর্তী কিওয়ার্ডটি রয়েছে 1928। হি গট হিজ পিএইচডি ইন 1928। 1928 সালে তিনি তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেখো এখানে আমরা যদি দেখি যে সংখ্যাগুলো ক্রমানুসারে যাচ্ছে, যেমন 1904, 1906, 1910, 1912 ছোট থেকে বাড়ছে। তো এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা সহজে এটা বুঝতে পারবো। তাহলে 8 নাম্বারটির উত্তর হবে যে। পরবর্তীতে রয়েছে পুরস্কার। হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ টু বাংলা লিটারেচার। সে বেশ কিছু পুরস্কার পেয়েছে এবং বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছে। সর্বশেষ মৃত্যু। হি ডাইড ইন 1969 অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ রেসপেক্ট। 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। তো 10 নম্বর উত্তরটি হচ্ছে বি। আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো এই প্রশ্নটি রয়েছে একজন ট্যাক্স কালেক্টর বা কর সংগ্রহক নিয়ে, একজন সুলতান যিনি একজন সৎ কর সংগ্রহক খুঁজছিলেন। তো এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, যেই কিওয়ার্ডের সাহায্যে আমরা এই গল্পটি খুব সহজেই বুঝতে পারবো। অনেক বছর আগে এক দেশে একটি সুলতান ছিলেন। তো তিনি তার কাজের জন্য একজন কর সংগ্রহককে নিয়োগ দিতে চাইছিলেন, একজন সৎ কর সংগ্রহক। তো এজন্য তিনি তার যে বিজ্ঞ সভাসদগণ ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন। তারপর তিনি আবেদনপত্রের আহ্বান করলেন। অসংখ্য মানুষ সেই চাকুরির জন্য আবেদন করলো। প্রত্যেক প্রতিযোগীকে একজন করে সুলতানের সাথে দেখা করতে বলা হলো। তো তারা যেই পথ দিয়ে যাচ্ছিল সেই পথে স্বর্ণমুদ্রা রেখে দেওয়া ছিল। যখন তারা সুলতানের ঘরে প্রবেশ করলেন,
সুলতান তাদেরকে নাচতে বলল। প্রত্যেকটি প্রতিযোগী লজ্জিত হলো এবং নাচতে প্রত্যাখ্যান করলো শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া, এবং সেই ব্যক্তিটিকেই সুলতান পরবর্তীতে কাঙ্ক্ষিত মানুষ হিসেবে বা সৎ মানুষ হিসেবে খুঁজে পেলেন। লং অ্যাগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। অনেক বছর আগে একটি দেশে একজন সুলতান ছিলেন বা সুলতান বাস করতেন। 2 নম্বরে রয়েছে ই, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। তিনি তার কাজের জন্য একজন সৎ কর সংগ্রহক খুঁজছিলেন বা চাইছিলেন। 3 নম্বরে রয়েছে এইচ, সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলর অ্যাডভাইস। এজন্য তিনি বিজ্ঞ সভাসদগণের পরামর্শ চাইছিলেন। 4 নম্বরের উত্তরটি হবে এ, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশনস। তারপর তিনি আবেদনপত্রের আহ্বান করলেন। 5-এ রয়েছে এফ, এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব। অসংখ্য মানুষ এই চাকরির জন্য আবেদন করলেন। 6-এ রয়েছে বি, দ্য অ্যাপ্লিকেন্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান 1 by 1। প্রত্যেক প্রতিযোগীকে একজন করে সুলতানের সাথে সাক্ষাৎ করতে বলা হলো। 7-এ রয়েছে যে, দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট। তারা যে রাস্তা দিয়ে আসছিল সে রাস্তায় স্বর্ণমুদ্রা রাখা ছিল। 8 নম্বরে রয়েছে আই, হোয়েন দে অ্যারাইভড দ্য সুলতান আস্কড দেম টু ড্যান্স। যখন তারা প্রবেশ করলো বা যখন তারা সুলতানের কাছে গেল, সুলতান তাদেরকে নাচতে বললেন। 9-এ রয়েছে জি, অল দ্য অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট অ্যান্ড রিফিউজড এক্সেপ্ট অন। প্রত্যেক প্রতিযোগী লজ্জিত হলো এবং নাচতে প্রত্যাখ্যান করলো শুধুমাত্র একজন ছাড়া। সর্বশেষ ডি, দেন দ্য সুলতান ফাউন্ড দ্য ডিজায়ার্ড ম্যান। এর মাধ্যমে সুলতান তার কাঙ্ক্ষিত মানুষটি বা সৎ কর সংগ্রহকে খুঁজে পেলেন। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। সোমাল নামে একটি দূরবর্তী গ্রাম ছিল। গ্রামবাসীরা এক ব্যক্তি দ্বারা মোহিত ছিল। তার নাম ছিল নাম্বি। তিনি এমনই অজ্ঞ ছিলেন যে তিনি তার নিজের বয়সটা পর্যন্ত বলতে পারতেন না, কিন্তু তিনি খুব মজার গল্প তৈরি করতে পারতেন বা বানাতে পারতেন। তো গ্রামবাসীদেরকে তিনি মজার গল্প বা আকর্ষণীয় গল্প শোনাতেন। তার বাসা ছিল গ্রাম থেকে একটু দূরে মন্দিরের পাশে। সেই মন্দিরে একটি বট গাছ ছিল। সেই গাছের নিচে তিনি তার বেশিরভাগ সময় গাছের নিচে কাটাতেন। তিনি যখন গল্প শুরু করতেন তখন গাছের সামনে একটি প্রদীপ জ্বালাতেন। একদিন তিনি তার গল্প চালিয়ে যেতে পারলেন না। কিছুদিন পর তিনি গ্রামবাসীদেরকে ডাকলেন এবং কিছু কথা বললেন। এরপর থেকে তার জীবদ্দশায় বা তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন আর কোনো কথাই বলেননি। তো এই ছিল এই রিয়ারেঞ্জটির মূল গল্প। তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমেই রয়েছে এফ, দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেম সোমাল। সোমাল নামে একটি দূরবর্তী গ্রাম ছিল। তারপরে রয়েছে যে, দ্য ভিলেজার্স ওয়ার ইনচ্যান্টেড বাই এ ম্যান। সেখানকার গ্রামবাসীরা একটি ব্যক্তি দ্বারা মোহিত ছিল। তারপরে রয়েছে সি, হিজ নেম ওয়াজ নাম্বি। তার নাম ছিল নাম্বি। 4 নম্বরে রয়েছে আই, হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ বাট হি কুড মেক আপ স্টোরিজ। সে এতটাই অজ্ঞ ছিল যে সে তার নিজের বয়স পর্যন্ত বলতে পারতো না, কিন্তু সে খুব সুন্দর গল্প বানাতে পারত। 5 নম্বরে রয়েছে এ, হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরিজ টু দ্য পিপল অফ দ্য ভিলেজ। তিনি তার গ্রামবাসীদেরকে খুব মজার বা আকর্ষণীয় গল্প শোনাতো। 6-এ রয়েছে ডি, হি লিভড ইন এ টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ অ্যান্ড পাস্ট হিজ টাইম আন্ডার দ্য বানিয়ান ট্রি ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল। মন্দিরে একটি বট গাছ ছিল, সেই গাছের নিচে বেশিরভাগ সময় কাটাতেন। 7-এ রয়েছে ই, বিফোর টেলিং এ স্টোরি হি ইউজ টু লাইট এ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। গল্প বলার আগে তিনি বটগাছের সামনে একটি প্রদীপ জ্বালাতেন। 8 নম্বরে রয়েছে জি, ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি। একদিন তিনি তার গল্প চালাতে পারলেন না বা বললেন না। 9 নম্বরে রয়েছে এইচ, আফটার এ ফিউ ডেজ হি কল্ড দ্য ভিলেজার্স অ্যান্ড টোল্ড দেম সামথিং। কিছুদিন পর তিনি গ্রামবাসীকে ডাকলেন এবং তাদেরকে কিছু বললেন। সর্বশেষে রয়েছে বি, হি নেভার স্পোক দ্য রেস্ট অফ হিজ লাইফ। তিনি তার পরবর্তী জীবন বা যতদিন বেঁচে ছিলেন তিনি কখনোই আর কথা বলেননি। আসসালামু আলাইকুম। দিনাজপুর বোর্ড 2023 রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। তো এই গল্পটি রয়েছে দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক। তো এখানে কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডের সাহায্যে আমরা খুব সহজেই এই রিয়ারেঞ্জটি বুঝতে পারবো বা সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা গল্পটি শুনে নিই।
যে একটি গাছের নিচে একটি গর্তে একটি সাপ ছিল, আর সেই গাছের ওপরে ছিল একটি কাকের বাসা। তো কাকের বাসায় তার 4টা ছোট ছোট ছানা ছিল বা বাচ্চা ছিল। কাকটি যখন খাবার আনতে যেত বাচ্চাদের জন্য, তখন সাপটি গাছে উঠতো এবং গাছে উঠে তার একটি একটি করে ছানা খেত বা খেতে থাকতো। এভাবে একে একে সে 3টি ছানাই খেয়ে ফেলে। 3টি ছানা খাওয়ার পর কাকটি সিদ্ধান্ত নিল বা পরিকল্পনা করলো কিভাবে সে তার শত্রু থেকে মুক্তি পেতে পারে। এই চিন্তা থেকেই বা পরিকল্পনা থেকেই সে কি করলো, সে রাজপ্রাসাদে গেল। রাজপ্রাসাদে গিয়ে রাজকন্যার একটি দামি নেকলেস চুরি করে নিয়ে আসলো এবং সেই নেকলেসটি আনার পর সাপের যে গর্ত ছিল সেই গর্তের চারপাশে কিছু রত্ন ছড়িয়ে রাখলো এবং নেকলেসটি গর্তের ভিতরে ছুঁড়ে ফেললো। তো রাজকন্যা যখন নেকলেসটি খুঁজে পাচ্ছিল না, তখন রাজা এটা শুনে খুবই রাগান্বিত হলেন এবং তার লোকদেরকে বললেন যে নেকলেসটি এক্ষুনি খুঁজে নিয়ে আসতে। তার লোকরা বের হয়ে গেল এবং তারা দেখলো যে গাছের নিচে যে গর্ত, সেই গর্তের চারপাশে কিছু রত্ন ছড়িয়ে আছে আর ভেতরে রয়েছে নেকলেসটি। তখন তারা কি করলো, সেই গর্তটি খুললো, সাপটিকে হত্যা করলো এবং নেকলেসটিকে উদ্ধার করলো। তো এভাবেই কাকটি তার প্রতিশোধ নিয়েছিল। তো চলো এখন আমরা মূল গল্পে ফিরে যাই। প্রথমেই রয়েছে এ স্নেক লিভড ইন এ হোল অ্যাট দ্য ফুট অফ এ ট্রি। একটি সাপ একটি গাছের নিচে একটি গর্তে বাস করত। 2 নাম্বারটা হবে এফ, হাই আপ অন ইটস ব্রাঞ্চেস ওয়াজ দ্য রেস্ট অফ এ ক্রো। তার ওপরেই ছিল, গাছটির ওপরে শাখা প্রশাখাতে বা ডালপালাতে ছিল একটি কাকের বাসা। 3 নম্বরে হবে আই, দ্য ক্রো হ্যাড 4 ইয়াং চিক্স ইন ইটস নেস্ট। কাকটির 4টি ছোট্ট ছোট্ট ছানা ছিল। 4 হবে জে, whenever the crow would leave the nest to bring food for its chicks, the snake would climb up and eat one. যখনই কাকটি তার ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে যেত, তখনই সাপটি গাছে উঠতো এবং একটি করে ছানা খেয়ে ফেলতো। তারপর 5 রয়েছে জি, ইন দিস ওয়ে দ্য স্নেক এইট আপ 3 অফ দ্য চিক্স। এভাবেই সাপটি একে একে 3টি ছানাই খেয়ে ফেললো। 6 নম্বরে রয়েছে বি, দ্য ক্রো অ্যাট লাস্ট থট অফ এ প্ল্যান টু গেট রিড অফ ইটস এনিমি। কাকটি অবশেষে পরিকল্পনা নিল কিভাবে তার শত্রু থেকে মুক্তি পাওয়া যায়। 7 নম্বরে রয়েছে সি, ইট স্টোল অ্যান এক্সপেন্সিভ নেকলেস অফ দ্য প্রিন্সেস ফ্রম দ্য রয়্যাল প্যালেস অ্যান্ড ড্রপ ইট ইন্টু দ্য স্নেকস হোল আফটার স্ক্র্যাটারিং এ ফিউ রুবিস হেয়ার অ্যান্ড দেয়ার। সাপটি রাজপ্রাসাদ থেকে রাজকন্যার একটি দামি নেকলেস চুরি করলো এবং সাপের গর্তের পাশে বা কাছে কিছু রত্ন ছড়িয়ে রাখলো এবং নেকলেসটি গর্তে ছুঁড়ে ফেললো। 8 নম্বরে রয়েছে ই, দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি অ্যাট দ্য লস অ্যান্ড সেন্ট আউট ম্যান টু লুক ফর দ্য নেকলেস। রাজা খুবই রাগান্বিত হলেন তার এই ক্ষতির জন্য এবং তার দলবল বা লোকজন পাঠালেন নেকলেসটি খুঁজে বের করতে। 9 নম্বরে রয়েছে এইচ, ইন কোর্স অফ টাইম দে নোটিস দ্য স্ক্যাটার্ড রুবিস নিয়ার দ্য হোল। সেই সময় বা ইতিমধ্যেই লোকগুলো দেখলো যে একটা গর্তের পাশে কিছুটা রত্ন ছড়িয়ে রয়েছে। সর্বশেষ রয়েছে এ, দে ডাগ দ্য হোল, কিল দ্য স্নেক অ্যান্ড টুক দ্য নেকলেস। তারা গর্তটি খুললো, সাপটিকে হত্যা করলো এবং নেকলেসটি উদ্ধার করলো।